বাইরের ঘরে এসে বললাম, কিছু বুঝতে পারলেন? মানে ঠিক বিজয়বাবু, আপনার মেয়ে জাতিস্বর। জাতিস্বর? হ্যাঁ, সুবালা সম্ভবত আগের জন্মের কথা মনে করতে পারে। যেসব কথাকে আপনারা অসংলগ্ন বলে মনে করছেন তা আসলে ওর আগের জন্মের ঘটে যাওয়া ঘটনা। আর এই কারণেই ওর শরীরে নানা দিব্য লক্ষণ রয়েছে। জাতিস্বর হওয়া আত্মার খুব উঁচু অবস্থার পরিচয় বিজয়বাবু। তাহলে এখন আমাদের কি করা কর্তব্য? কিছুই নয়, এ ভাব আপনিই কেটে যাবে। আমি আরও একটা জাতিস্বর মেয়েকে দেখেছিলাম। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে জন্মান্তরের স্মৃতি কমে আসতে থাকে। একটা কথা বলুন তো, সুবালার কতদিন এরকম হয়েছে? তা প্রায় বছর খানেক হবে। তাহলে অনেক বেশি বয়সে শুরু হয়েছে বলতে হবে। জন্মান্তরের স্মৃতি সাধারণত 5-6 বছর বয়সে জেগে ওঠে আর এই বয়সে মিলিয়ে আসতে থাকে। যাক, কিছু না করে শুধুই দেখে যান, সুবালা আপনি সেরে যাবে। সেদিন ফিরে চলে এলাম। তারপর বছর কয়েক ধরে মাঝে মাঝে বিজয় চাটুর্যের বাড়ি গিয়েছি। কখনো বা উনি আর অমরনাথ আমার কাছে এসে সুবালার খবর দিয়েছেন। মোটের ওপর বলতে গেলে 2 বছরে আমরা সুবালার গত জন্মে কি কি ঘটেছিল সে সম্বন্ধে একটা ধারণা করতে পেরেছিলাম। বিভিন্ন সময়ে আচ্ছন্ন অবস্থায় সুবালা যা বলেছিল তার ওপর নির্ভর করেই আমরা কিছু জোড়া তালি দিয়ে সমস্ত ব্যাপারটা আন্দাজ করেছিলাম। কিন্তু আমাদের আন্দাজ যদি সত্য হয়ে থাকে কেন, নিশ্চয় সত্য, কারণ পরে যা ঘটেছিল তাতে আর কোনোই সন্দেহ থাকার কথা নয়। সে বড় মর্মান্তিক ঘটনা। কিশোরী বলল। আপনারা কি আন্দাজ করেছিলেন? তারানাথ বলল। সুবালা সেই ঘোর লাগা অবস্থায় প্রায়ই বলতো সে তার মেয়েকে নিয়ে কোনো যেন উঁচু জায়গা থেকে পড়ে যাচ্ছে, মাথায় আঘাত পাওয়ার কথা বলতো। একদিনও টান করে চুল বেঁধে এসেছে। দেখলাম বাঁ দিকের কপালে একটা লম্বা দাগ। ওই পুরনো ক্ষত শুকিয়ে এলেও যেমন দাগ শুকিয়ে যায় ঠিক তেমনি। বিজয়বাবুকে বলতে তিনি বললেন ওটা সুবালার জন্মদাগ। 2 বছরে যা জানতে পেরেছিলাম তা সুস্পষ্ট না হলেও মোটামুটি এই যে সুবালা গত জন্মে একটা শিশু সন্তান নিয়ে বিধবা হয়। পরে কে বা কারা কোনো উঁচু স্থান থেকে, সম্ভবত কোনো উঁচু টিলার ওপর থেকে সন্তান সহ সুবালাকে ঠেলে ফেলে দিয়ে হত্যা করে। কিন্তু কেন হত্যা করে বা হত্যাকারীর নাম কি, এসব খবর আমরা কোনো কিছুতেই জানতে পারিনি। এখানে এসেই সুবালার কথা আটকে যেত। মনের উপর চাপ পড়লে ক্ষতি হতে পারে ভেবে আমিও জোর করিনি কখনো। এখানে একটা কথা বলে রাখি, এই ঘটনায় আমি বুঝতে পেরেছিলাম মাতৃস্নেহ কি জিনিস। সন্তানের প্রতি মায়ের টান বিশ্বের একটা বড় শক্তি। সুবালা মাত্র 13 বছরের কিশোরী, এজন্য এখনো সে মা হয়নি, কিন্তু আধো অজ্ঞান অবস্থায় সে বলতো, খোকা পড়ে যাচ্ছে, খোকাকে বাঁচাও। তখন তার মুখে যে ব্যাকুলতা ফুটে উঠত তা মাতৃ হৃদয়ের গভীর অভিব্যক্তি ছাড়া হয় না। গত জন্মের হারানো ছেলের প্রতি এই আরতি এবার একটু কমে এলো। এভাবে আরো 2 বছর কেটে যাওয়ার পর আস্তে আস্তে সুবালা অনেকটা স্বাভাবিক হয়ে এলো। এখন তার বয়স হলো 17। তা একদিন বিকেল বেলা অমরবাবু এসে বললেন, একটা ভালো খবর আছে, বেশ বড় রকমের ভোজ আসন্ন। কি ব্যাপার? গৃহিণী পুত্রমুখ দর্শন করবে নাকি? হে দূর, আপনার যেমন সব কথা এই বয়সে। যাকে কথা হচ্ছে এই, আমাদের বিজয় চ্যাটার্জির মেয়ের বিয়ে বোধহয় লাগলো। কার? সুবালার? হ্যাঁ, আগামী পরশু পাত্রের বাবা দেখতে আসেন জব্বলপুর থেকে। প্রবাসী বাঙালি, পাত্র সেখানেই ব্যবসা করে। বিরাট অবস্থা, মেয়ে সুন্দরী শুনে দেখতে আসছে। নইলে বিজয়ের যে আর্থিক সঙ্গতি, এরকম করে তারা ছেলের বিয়ে দেওয়ার ব্যবস্থা করতো না। আপনি আসুন না ওই দিন।
বিজয় আমাকে বলছিল আপনাকে নিয়ে যেতে। একটা শুভ দিন, মানে আপনার মতো সৎ ব্রাহ্মণ উপস্থিত থাকলে সুবালার মঙ্গল হবে। মেয়ে দেখার দিন বিজয় চাটুর্যের বাড়ি গেলাম অমরের সঙ্গে। এসব সামাজিক উৎসব আমার ভালোই লাগে। তারপর মেয়ে দেখানোর ব্যাপার, ভালো খাওয়া দাওয়ার ব্যবস্থাও থাকবে নিশ্চয়ই। আমি ভোজন রসিক চিরদিনই, তোমরা তো জানোই। তা ধুতি চাদর চাপিয়ে বিকেল বেলায় উপস্থিত হলাম। তখনও ছেলের বাবা এসে উপস্থিত হননি। বিজয়বাবু আমাদের আদর করে নিয়ে গিয়ে বৈঠকখানায় বসালেন। সুবালা একবার ভেতর থেকে এসে প্রণাম করে চলে গেল। এতদিনে বেশ অনেকখানি লম্বা হয়ে গিয়েছে, চোখ মুখ যেন তুলি দিয়ে আঁকা। সত্যি সুন্দরী বটে। মাথায় হাত দিয়ে প্রাণ ভরে আশীর্বাদ করলাম। জীবনে এমন ব্যর্থ আশীর্বাদ আর কোনোদিন করিনি। সুখী হও মা, সুখী হও। সবারই মন ভালো। বিজয়বাবুর মনের আনন্দ কিছুটা বেরিয়ে আসছে, আর কেনই বা হবে না। বড় লোকের ঘরে মেয়ের বিয়ে দিতে চলেছেন। বিয়ে প্রায় ঠিকই বলতে গেলে। পাত্রের কে আত্মীয় মেয়ে দেখে গিয়ে ওখানে দারুণ প্রশংসা করেছেন। আজ বাবা দেখে গেলেই পাকাপাকি হয়ে যায়। সন্ধে ঠিক 7টায় দরজার কড়া নড়ে উঠল। বিজয়বাবু ব্যস্ত হয়ে বাইরে বেরিয়ে গিয়ে একটু পরে এক দোহারা চেহারার পুরুষ প্রৌঢ় ভদ্রলোককে নিয়ে ঘরে ঢুকলেন। আলাপ করে দিয়ে বিজয়বাবু বললেন, ইনি হচ্ছেন সনাতন মুখোপাধ্যায়, পাত্রের বাবা। আমরা নমস্কার করলাম। সনাতন বাবু আমাকে প্রণাম করার ধার দিয়েও গেলেন না। অর্থ থাকলেও অনেক ধনী ব্যক্তির ব্যবহারে একটা নম্রতা থাকে। ইনি সে দলের নন। বেশ জবরদস্ত লোক। আমাদের নমস্কারের উত্তরে একটা দায় সারা প্রতি নমস্কার করেই তাড়া দিয়ে বললেন, চ্যাটার্জি মশাই, মেয়েকে আনুন। আমার হাতে বেশি সময় নেই, এক্ষুনি আবার উঠতে হবে। কলকাতা এসেছিলাম ব্যবসায়ের একটি জরুরি কাজে। ভাবলাম এলাম যখন একবার দেখেই যাই, নইলে এমনিতেই তো আর বড় একটি আশা হয়ে ওঠে না। এমন 2-4টে কথায় ভদ্রলোক বেশ স্পষ্ট করেই বুঝিয়ে দিলেন তার আর বিজয়বাবুর মধ্যে অবস্থার বিস্তর প্রভেদ। বুঝিয়ে দিলেন তিনি নেহাত ব্যবসার কাজে এসেছিল বলেই দয়া করে মেয়ে দেখে যাচ্ছেন। বুঝলাম, বিয়ে হয়তো হবে, কিন্তু কুটুম্বের দিক দিয়ে বিজয়বাবু বিশেষ একটা সুখী হবেন না। কিন্তু কন্যাদায়গ্রস্ত পিতার অত সম্মান জ্ঞান থাকলে চলে না। বিজয়বাবু তাড়াতাড়ি করে ভেতরে গেলেন মেয়েকে আনবার কথা বলতে। আমরা মুখ নিচু করে নীরবে বসে রইলাম। এমন কিছু লোক আছে যাদের সামনে কিছুতেই আড্ডা জমানো যায় না। সনাতন মুখোপাধ্যায় সেই রকমেরই লোক। বস্তুত এমন অভব্য মানুষ খুব কমই দেখেছি। এইবার ঘটল আসল ঘটনা, যে কাহিনী বলবার জন্য বসেছি। একটু বাদেই যে একটা বিরাট কিছু ঘটতে চলেছে তা আমরা ঘুণাক্ষরেও জানতে পারিনি। বেশ সুন্দর পরিবেশ। একটা বিয়ের প্রাককথন হবে, কিছু বাদে একটা ভোজেরও আভাস রয়েছে। কে জানতো কি ভয়াবহ ব্যাপার ঘটতে চলেছে আর কয়েক মিনিটের মধ্যেই। সুবালা তৈরি হয়ে ভেতর বাড়ি থেকে বাইরে এলো। আমি ঠিক ভালো করে তখন তার মুখ দেখেছিলাম। হলপ করে বলতে পারি যে তার মুখে তখন কোনো অস্বাভাবিকতা বা পাগলামির চিহ্ন মাত্র ছিল না। আমি সুবালাকে দেখে জায়গা করে দেওয়ার জন্য যেই সরে দিতে যাচ্ছি, ঠিক তখনই হঠাৎ কেমন একটা অদ্ভুত আওয়াজে মুখ তুলে তাকিয়েই পাথর হয়ে গেলাম। সুবালার চোখ বিস্ফারিত, জিঘাংসু উন্মাদের মতো সে তাকিয়ে আছে সনাতন মুখুজ্জের দিকে। সনাতন বাবু বিস্মিত হয়ে উঠে দাঁড়িয়েছেন। সুবালার সমস্ত শরীরের পেশি শক্ত হয়ে গিয়েছে। চোখ তীব্র ক্রোধে জ্বলে উঠেছে, ঠোঁটের ভঙ্গি ক্ষিপ্ত। বিজয়বাবু ভয় পেয়ে কি বলতে যাচ্ছিলেন
তার মনের অবস্থা সহজেই অনুমান করা যায়। অনেক দিন মেয়ে এরকম করেনি, একেবারে সেরে গিয়েছে ভেবেই বিয়ের ব্যবস্থা করেছেন। আজ হঠাৎ করে এত বছর পরে এমন সুবালার হবে কে জানতো। তিনি বোধহয় কিছু বলতে যাচ্ছিলেন, তার আগেই সুবালার ঘরের মধ্যে তীব্র আক্রোশপূর্ণ গলা ছড়িয়ে পড়ল। ওই ওই লোকটাই আমার খোকাকে মেরে ফেলেছে, আমাকে মেরে ফেলেছে। বলে কি সুবালা? বিয়ে তো আর হচ্ছে না, কিন্তু এতে ব্যাপার অন্যদিকে অনেক দূর গড়িয়ে যেতে পারে। বিজয়বাবু ধমক দিয়ে বললেন, আহ, কি বলছিস? চুপ কর। কাকে কি বলা? সুবালা কাল নাগিনীর মতো ফুলছে, বলছে, টাকার জন্য খুন করেছিলি, টাকার জন্য। দাদাকে মেরে শান্তি হয়নি, সম্পত্তি পাওয়ার জন্য আমাকে আর আমার খোকাকে পাহাড় থেকে ধাক্কা দিয়ে ফেলে দিলি। বেশ, কিন্তু এবার তোকে কে বাঁচাবে? সনাতন বাবুর মুখ সাদা হয়ে গিয়েছিল। অবাস্তব অসম্ভব বিভীষিকা দেখলে মানুষের মুখ যেমন হয়, তিনি অস্ফুট স্বরে বলে উঠলেন। হ্যাঁ, বৌদি। সেই মুহূর্তেই সুবালা টলতে টলতে ঘর থেকে বেরিয়ে গেল। বিজয়বাবু স্তম্ভিত হয়ে দাঁড়িয়ে আছেন। অমর ভট্টাচার্য বার বলছেন, চলে যান সনাতন বাবু, আপনি এক্ষুনি এখান থেকে চলে যান। আমি তাকে থামিয়ে দিয়ে সনাতন বাবুর সামনে গিয়ে বললাম, বৌদিকে? হ্যাঁ, বৌদি বলে কাকে ডাকলেন? কাকে ঠেলে ফেলে দিয়েছিলেন পাহাড় থেকে? বলুন সনাতন বাবু, বলুন। সনাতন বাবু ঠক ঠক করে কাঁপছেন। সনাতন বাবু কোনোদিন আর কোনো কথা বলার সুযোগ পাননি। আমার পেছন থেকে বিজয়বাবু ধর ধর করে চিৎকার করে উঠলেন, ধর ধর। আমি চমকে পিছন ফিরে তাকিয়ে দেখি সুবালা একটা বিরাট পুঁটি নিয়ে ঘরে ঢুকছে। এক ভয়াবহ দৃশ্য। ব্যাপারটা চোখের নিমেষে ঘটে গেল। অমরবাবু খাট থেকে নেমেই বা আমি আর বিজয়বাবু বাধা দেওয়ার আগেই সুবালা ঝড়ের বেগে এসে সনাতন মুখোপাধ্যায়ের গলায় পুঁটিটা পুষিয়ে দিল। বিকৃত একটা শব্দ করে সনাতন বাবু পড়ে গেলেন। ফিনকি দিয়ে রক্ত ছুটল। সুবালা পড়ে গেল অজ্ঞান হয়ে। আর সনাতন বাবুর দেহে প্রাণ নেই। ঘন্টা দুই পরে সুবালার জ্ঞান ফিরেছিল, কিন্তু এত সব ঘটনা তার কিছুই মনে নেই। সম্পূর্ণ স্বাভাবিক। সনাতন বাবুর ছেলে কেস চেপে দেওয়ার চেষ্টা করেছিল, কিন্তু পুলিশ ছাড়েনি। পুলিশ সুবালার বিরুদ্ধে খুনের অভিযোগ আনে, কিন্তু জজ বুদ্ধিমান, এ খুনের কোনো মোটিভ নেই। তাছাড়া আসামি পক্ষ থেকে বলা হয়েছিল মেয়ে পাগল। আমার আর অমর ভট্টাচার্যের সাক্ষ্যেও কাজ হয়েছিল। সুবালা খালাস পেয়ে যায়। গত জন্মে টাকার লোভে সুবালা আর তার সন্তানকে হত্যা করেছিল সনাতন। সেই সম্পত্তি পেয়েই জব্বলপুরে ব্যবসা ফলিয়েছিল সে। এদিকে সুবালা কলকাতায় বিজয় চাটুর্যের মেয়ে হয়ে জন্মগ্রহণ করেছে। ভগবানের মার, বড় সাংঘাতিক মার, বুঝলে? কোথা থেকে সনাতন মুখুজ্জিকে এসে শাস্তি নিয়ে যেতে হলো। নিজের জন্য অতটা নয়, তবে তার সন্তানের মৃত্যুর কথা ভুলতে পারেনি সুবালা। সনাতনকে দেখা মাত্র থপ করে জ্বলে উঠেছিল জন্মান্তরের স্মৃতি। তারানাথ থামল। অন্যদিন গল্পের শেষে কিশোরী যা হোক একটা টিপ্পনি কাটে, আজ সেও চুপ করে বসে রইল। ঘরের মধ্যে কেমন একটা বিষণ্ণতা। তারানাথও আর কোনো কথা বলছে না। শেষে আমি স্তব্ধতা ভেঙে বললাম, আজ যাই, আরেকদিন আসবো।